আসসালামু মিস। আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। সবাই কেমন আছো? জি মিস, ভালো আছি। মিস আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব, যে প্রশ্নগুলো কিভাবে আসলে তোমরা কিভাবে উত্তর করবে, এরকম দুইটা প্রশ্ন নিয়ে যদি সময় হয় আর কি আলোচনা করব। দেন ঈদের পরে আমরা নতুন অধ্যায় শুরু করব। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। প্রথমে আমি উদ্দীপকটা দেখাবো, দেখানোর পরে তোমরা একটু দেখে কে কি বুঝছো বা যে ভালো বুঝবে আর কি, সে একটু আমার সাথে শেয়ার করবে যে আমি এই প্রশ্নটা নিয়ে এটা বুঝছি, আমি এরকম ভাবে উত্তর করব। তোমাদেরটা আগে শুনবো, শোনার পর যেহেতু পুরো অধ্যায়টা আমি একবার পড়িয়ে ফেলেছি, তাই তোমরা কতটুকু প্রশ্নটা বুঝতে পারো এটা আগে দেখবো, তারপরে আমি সলভ করে দেবো যদি তোমরা না পারো। মিস আসসালামু আলাইকুম। 3টা বিকা রাখবো আমি। প্রথম বিকারে আছে হচ্ছে 100 ml, আর আছে হচ্ছে এর মোলারিটি হচ্ছে 0.2 মোলার। এর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে সোডা অ্যাশ। কেউ আমাকে বলো যে সোডা অ্যাশ কাকে বলে, সোডা অ্যাশের সংকেত কি? এটা হচ্ছে প্রথম পাত্র। কেউ বলতে পারবে সোডা অ্যাশের সংকেত? কারো কোনো ধারণা যে সোডা অ্যাশ কোনটা হতে পারে? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, ইয়েস, থ্যাংক ইউ ওয়ারিসা। জি মিস বলেন। হ্যাঁ, তুমি বললে তো তাই বললাম। জি মিস আমি বলেছি। হ্যাঁ, মিস সংকেতটাও বলবো? বুঝি নাই। সংকেতটাও বলবো? সংকেত সংকেত বলতে হবে না, তুমি সোডিয়াম কার্বনেট যখন বলতে পেরেছো তার মানে তুমি অবশ্যই ওটাও বলতে পারবে সংকেতটা কি হবে। তাহলে দ্বিতীয় পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এই দুইটা পাত্রকে মিশ্রিত করে আরেকটা পাত্র আমরা পাবো। এই মিশ্রিত দ্রবণ এটা হচ্ছে তৃতীয় পাত্র।
তাহলে দেখো প্রথমেই আমাকে বলেছে যে প্রথম যে পাত্রটা সেটাতে সোডা অ্যাশ আছে। সোডা অ্যাশ অ্যাকচুয়ালি হচ্ছে বাণিজ্যিক নেম, মানে ব্যবসা, এই প্রত্যেকটা কেমিক্যালের ব্যবসায়িক একটা নাম আছে। তুমি যদি দোকানে যে বলো যে সোডিয়াম কার্বনেট লাগবে, সাইন্টিফিক যদি কোনো লোক থাকে তারা হয়তো তোমাকে বলতে পারবে যে হ্যাঁ সোডিয়াম কার্বনেট দিতে পারবো, কিন্তু ম্যাক্সিমাম ব্যবসা যারা করে, এই ধরনের জিনিস যারা বেচা কেনা করে, তারা সোডা অ্যাশ বলে চিনি। অর্থাৎ বাণিজ্যিক নেমটা হচ্ছে সোডা অ্যাশ। এই সোডা অ্যাশ থেকে আমরা কেমিক্যাল যে নাম সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে তুমি যদি এটা না জানো যে সোডা অ্যাশ হচ্ছে সোডিয়াম কার্বনেট, তাহলে কিন্তু এই পুরো প্রশ্নটারই উত্তর তুমি করতে পারবে না। কারণ দুইটা এখান থেকে গ এবং ঘ নং যে প্রশ্নটা হবে, দুইটা প্রশ্নেই তোমার উদ্দীপকের 3টা পাত্রের প্রয়োজন পড়বে। তাহলে 3টা পাত্রের প্রয়োজন পড়লে প্রথম পাত্রে যদি যে রিয়েজেন্টটা রাখা আছে সেটা যদি আমরা সংকেতটা না জানি, তাহলে বিক্রিয়া ঘটাতে পারবো না। বিক্রিয়া ঘটাতে না পারলে আমরা পুরো ম্যাথটাকে ক্যালকুলেশন করতে পারবো না। এজন্য কিছু কিছু টেকনিক্যাল জিনিস তোমাদের এরকম উদ্দীপকে দেয়া থাকবে, যেগুলো তোমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে ওই জিনিসটা কি হতে পারে। অনেক সময় তুমি যদি নাও জানো, গেস করেও কিন্তু অনেক সময় নিতে পারো। হ্যাঁ ওয়ারিসা বলো। মিস ওই লাস্টটা কি লিখেছেন? মিশ্রিত মিশ্রিত দ্রবণ, দ্রবণ, মিশ্রিত দ্রবণ লিখেছি। এই দুইটার সাথে মিশানো হলো। প্রথমটাতে যে সোডা অ্যাশ ছিল আর দ্বিতীয়টাতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, এই দুইটা মিশিয়ে যে সলিউশনটা তৈরি হয়েছে ওইটাই হচ্ছে তৃতীয় পাত্র। এবার এখান থেকে গ নং যে প্রশ্নটা হবে, সেই প্রশ্ন হচ্ছে উদ্দীপকের তৃতীয় পাত্রে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে? ব্যাখ্যা করো। এটা হচ্ছে গ নং প্রশ্ন। এই প্রশ্ন থেকে কি বুঝতে পারছো? কেউ একজন বলো তো যে এই প্রশ্ন থেকে তুমি কি বুঝতে পারছো, যে কি বের করতে হবে? মিস মানে মিস এখানে মিশ্রণটা কোন ধরনের মিশ্রণ ওইটা বের করতে হবে। হ্যাঁ, কোন ধরনের বলতে সেই ধরনটাকে আমি কি বোঝাতে চাচ্ছি, সেই ধরনটাই আমি জানতে চাচ্ছি, যে আমরা মানে কোন ধরনের বলতে কি বুঝাচ্ছি আসলে। এখানে একটা বেজ আছে, মানে একটা ক্ষার আছে, একটা অ্যাসিড আছে, তাহলে লবণটা, লবণ ও পানি, লবণ ও পানি তৈরি হবে। তাহলে লবণটা কি কি হতে পারে? লবণটা অ্যাসিডিক হতে নিরপেক্ষ পারে। লবণটা অ্যাসিডিক, যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে অ্যাসিডিক হতে পারে। ক্ষারের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ক্ষারীয় হতে পারে। আর যদি দুইটার সম পরিমাণ হয় তাহলে নিরপেক্ষ হতে পারে। তাহলে আমরা বের করব হচ্ছে এই দ্রবণটা অ্যাসিডিক নাকি বেসিক নাকি হচ্ছে নিউট্রাল, এটাই আমাদের বের করতে হবে। এবং যদি অ্যাসিডিক হয় কিভাবে আমরা বুঝবো যে অ্যাসিডিক, যদি বেসিক হয় কিভাবে আমরা বুঝবো যে এটা আসলে বেসিক, আর যদি নিউট্রাল হয় কিভাবে বুঝবো যে এটা নিউট্রাল। এটা আমাকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে এসে কে শেষ হয়ে যাচ্ছে বিক্রিয়ায় আর কে অবশিষ্ট থাকছে, যার পরিমাণ অবশিষ্ট থাকবে সেটার প্রকৃতি যা হবে, এই মিশ্রণের প্রকৃতিও তাই হবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? মিস আরেকবার একটু এক্সপ্লেইন করে হ্যাঁ, দিন। আমি আবার বলছি। আমি বললাম যে প্রথমটা ধরো সোডা অ্যাশ, তার মানে এটা হচ্ছে বেসিক, মানে ক্ষার এটা। দ্বিতীয়টা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা অ্যাসিড। এই দুইটা মিশ্রিত করলে আমরা অবশ্যই একটা লবণ পাবো। এখন আমাদের বিক্রিয়া ক্যালকুলেশন করে দেখাতে হবে যে এখানে সোডা অ্যাশের পরিমাণ কতটুকু আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কতটুকু। এখানে শুধু তোমাকে কিন্তু 100 ml 200 ml করে দিয়েছে। তার মানে এই নয় যে এটা 100 ml কম 200 ml বেশি, কিন্তু এটা বের করে নিয়ে আসতে হবে আমাদের কতটুকু গ্রাম আছে, কত গ্রাম আছে, সেই সোডা অ্যাশ কত গ্রাম আছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কত গ্রাম আছে। ওই গ্রাম পরিমাণে বের করে নিয়ে আসার পরে আমরা দেখব যে কার পরিমাণ বেশি কার পরিমাণ কম। যদি অ্যাসিডের পরিমাণ বেশি হয় তাহলে প্রকৃতি হবে অ্যাসিডিক, যদি ক্ষারের পরিমাণ অবশিষ্ট থেকে যাবে, বেশি থেকে যায়, তাহলে বলবো বেসিক, আর যদি দুইটা সমান পরিমাণে হয় তাহলে বলবো নিউট্রাল। বুঝতে পেরেছে এবার? জি মিস এবার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমি উদ্দীপকটা, হ্যাঁ উদ্দীপকটা মিস, মুছে। এখানে সোডিয়াম কার্বনেটটা এটা কি ধাতব কার্বনেট না? অবশ্যই ধাতব কার্বনেট।
সোডিয়াম আমরা এটাও তো বলতে পারি যে ধাতব কার্বনেটের সাথে লৌহ অ্যাসিড বিক্রিয়া করে ধাতু, লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। কার্বন ডাই অক্সাইড এখানে তৈরি হবে, অবশ্যই তৈরি হবে, কেননা কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ার মাধ্যম থেকে সাথে সাথে উড়ে যায়। এটা তো আমরা পরীক্ষা করছি না যে এখানে কোন গ্যাস তৈরি হয়, যার কারণে ওই গ্যাসটা আমাদের মেন লক্ষ্য না। মেন লক্ষ্য হচ্ছে আমাদের কি লবণ তৈরি হচ্ছে, ঠিক আছে? ওইটাও করতে পারি আমরা, যে সোডিয়াম কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পানি, লবণ আর হচ্ছে কার্বন ডাই অক্সাইডও তৈরি হতে পারে, কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে লবণটা, সেই লবণের প্রকৃতি কি হবে সেটা। এজন্য আমরা আর ওই পেশে যাব না। হ্যাঁ, ওয়ারিসা বলো। মিস এখানে যে মিশ্রিত দ্রবণ আছে মিস তার পরিমাণ কি? পরিমাণ তো যে দেয় আছে, 100 ml হচ্ছে 0.2 মোলার সোডা অ্যাশ, আর 200 ml 0.4 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার গ্রামে আমরা বের করবো যে সোডা অ্যাশ কত গ্রাম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কত গ্রাম, ওই দুইটার মিশ্রিত দ্রবণ হচ্ছে তৃতীয় পাত্র। এবার আমার যেহেতু বোর্ডটাতে জায়গা অনেক কম, আমি পুরো বোর্ডটা মুছে দিচ্ছি। পুরো মান জিজ্ঞেস করলে তোমরা অবশ্যই আমাকে মানটা বলবে। প্রথমে আমাকে বিক্রিয়া ঘটাতে হবে। এই ধরনের যত উদ্দীপক থাকবে সেখান থেকে অ্যান্সার করতে গেলে তোমাকে আগেই বিক্রিয়াগুলোর যে প্রোডাক্ট তৈরি হবে বা যে রিঅ্যাক্টেন্ট বিক্রিয়া করবে সেই সবগুলোর নাম এবং সংকেত ভালোভাবে জানতে হবে। যেমন সোডায় সেখানে বলা ছিল সোডিয়াম কার্বনেট, সেটা, আর এর সাথে বিক্রিয়া করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাকে কেউ একজন বলো কি তৈরি হবে? NaCl plus H2O plus CO2. NaCl plus H2O plus CO2, এবং CO2 কে অবশ্যই আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো, ওটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যম থেকে উড়ে যাবে। এবার তুলনাহীনা বাদে, ওয়ারিসা তুলনাহীনা, ফাবলিহা, মুমতাহিনা, তোমরা তিনজন বাদে কেউ একজন আমাকে বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে সাহায্য করো। মিস আমার 2 একটা NaCl, হ্যাঁ, কত? হ্যাঁ, অন্য কেউ বলো। 2 NaCl, আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের আগে 2 দিলাম, এরপরে তাহলে ক্লোরিন কয়টা হয়ে গেল এখানে? দেখো, সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্লোরিন কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেল না? হাইড্রোক্লোরিক অ্যাসিডের আগে 2টা হবে, 2 হ্যাঁ, হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আগে 2 হবে। তাহলে বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে। কে বললে বলো তো? নামটা বলো। ইস ফাতেমা। ফাতেমা, ওকে, থ্যাংক ইউ ফাতেমা। তাহলে এখান থেকে আমরা বের করতে পারলাম যে 2 অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। সোডিয়াম কার্বনেট 1 মোলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি 2 মোল বিক্রিয়া করে, তাহলে 2 মোল সোডিয়াম ক্লোরাইড লবণ আমরা পেলাম। আর অন্যান্য যেগুলো পানি, কার্বন ডাই অক্সাইড পেয়েছি, সেগুলো আমাদের এই বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ নয়। তাহলে এখন আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আণবিক ভরগুলো বের করব। যেমন সোডিয়াম কার্বনেটের আণবিক ভর যদি বের করি, তোমরা মোটামুটি সবাই জানো যে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে কত বলো তো? সবাই তো জানো, তারপরে বলো দেখি কত। মিস সোডিয়াম কার্বনেটের হ্যাঁ, 106। 106। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5। 36.5। আর সোডিয়াম ক্লোরাইডের 23, আর হচ্ছে 35.5। তাহলে কত হয়? 58.5। 58.5। এইগুলোর পরিমাণ আমি বের করে রাখলাম। এখন আমার যেটা কাজ, সেটা হচ্ছে আমাকে বের করে নিতে হবে। প্রথমে আমরা বের করব যে সোডিয়াম কার্বনেটের কতটুকু আমরা নিয়ে বিক্রিয়া করেছি। তাহলে সেই ক্ষেত্রে আমার কি কি দেয়া আছে সেটা আমরা আগে লিখব। এখানে দেখো, প্রথম ইয়েতে আমাদের এস এর মান দেওয়া রয়েছে 0.2 মোলার, এরপরে দেওয়া রয়েছে ভি দেওয়া রয়েছে 100 ml, আর কি দেওয়া রয়েছে, এমটা দেওয়া রয়েছে, সেটা এমটা আমরা বের করে নিলাম 106। তাহলে বের করব আমরা ডাব্লিউ সমান ওয়াট। তাহলে আমরা প্রত্যেকেই জানি এই সূত্রটা, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000। তাহলে এস এর মান ক্যালকুলেশন করে কেউ আমাকে বলো। কত হয় বলো? ডাব্লিউ এর মান হবে 2.12। 2.12 গ্রাম। থ্যাংক ইউ।
তাহলে আমরা ডাব্লুর মান পেলাম কার ক্ষেত্রে? প্রথম পাত্রে। আর প্রথম পাত্রে আমাদের ছিল হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই জন্য তোমরা শুরুতে অবশ্য আমরা জানি দিয়ে লিখে প্রথম পাত্রের ক্ষেত্রে লিখতে পারো, তাহলে সুবিধা হবে। এরপরে আমরা দ্বিতীয় পাত্রেরটা বের করব, যেখানে আমাদের কি ছিল? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেম ভাবে বিক্রিয়াটার প্রশ্নটা বুঝতে একটু অসুবিধা, কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু ইজি। এজন্যই আমি এই প্রশ্নটা দেখাচ্ছি যে ক্যালকুলেশনটা যদি না করো তাহলে কিন্তু পারবে না। দ্বিতীয় পাত্রের আমাদের এস হচ্ছে 0.4 মোলার, এম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5, আর ভি হচ্ছে 200 ml, ডাব্লু সমান 1। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু, আমরা একেবারে মান বসিয়ে দিই বারবার সূত্র না লিখে, 0.4 গুণন 200 গুণন 36.5 ডিভাইডেড বাই 1000 কত হয়? 2.92 2.92 গ্রাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে 2.92 গ্রাম পেলাম। এবার তোমরা বলো তো যে কোনটার পরিমাণ আমরা বেশি পেলাম? মিস হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিডের পরিমাণ বেশি পেলাম। এবার আমাদের বিক্রিয়া মেন যেটা, যে লবণ তৈরি হয়েছে কার সাথে কার বিক্রিয়া করে? অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করে। তাহলে কতটুকু অ্যাসিড কতটুকু ক্ষারের সাথে বিক্রিয়া করেছে এবার আমরা বিক্রিয়া থেকে দেখব। তাহলে বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করেছে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে? এখানে তো 36 আর এখানে 2 মলিকুল আছে, যে তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? 36.5 গুণন 2 কত হয়? 73 গ্রাম। তাহলে আমরা কি লিখতে পারবো এখন? যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে 1 গ্রামে কতটুকু বিক্রিয়া করে? 73 ভাগ 106 গ্রাম। সুতরাং আমরা কতটুকু পেলাম? 2.12। তাহলে 73 গুণন 2.12 ডিভাইডেড বাই 106 কত হয়? 2.34। তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে, উপরে একটু মুছে দিলাম, 1 মিনিট একটু দাঁড়াও। না সরি ম্যাম, মিস 1.46 হয়। আচ্ছা, 1.46 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার আমরা দেখব যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা বিক্রিয়া করে কতটুকু দেখেছিলাম। বিক্রিয়া করে যেটা বের করেছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড কত গ্রাম দরকার হয়েছিল? 2.92 তাহলে বিক্রিয়া শেষে অবশিষ্ট তাহলে কতটুকু থাকতেছে সেটা বের করতে হবে। তাহলে বিক্রিয়া শেষে আমরা দেখতে পাচ্ছি 2.92 মাইনাস 1.46 বিয়োগ করলে কত হয়? 1.46। এই যে এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থাকলো, তাহলে বিক্রিয়ার প্রকৃতি কি হবে? যেহেতু অ্যাসিড অবশিষ্ট থাকলো, তাহলে বিক্রিয়ার প্রকৃতি অবশ্যই অ্যাসিডিক হবে। আরেকটা প্রশ্ন এখানে হতে পারে যে এখানে লিমিটিং বিক্রিয়ক কে হবে? সোডিয়াম কার্বনেট। কেন? এটা আগে শেষ হয়ে গেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই তো তোমরা মোটামুটি সবাই খুব ভালো বুঝেছো, কিন্তু যারা ওই রেসপন্স করে সবসময় তারাই শুধু করতেছে, বাকিরা চুপচাপ বসে আছে। বাকিদেরও রেসপন্স করতে হবে তো। তাহলে এখান থেকে আমরা দেখলাম যেহেতু বিক্রিয়া করে অ্যাসিডের পরিমাণটা অবশিষ্ট থেকে গেল, তাহলে বিক্রিয়াটা অ্যাসিডিক হচ্ছে। আর যদি এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে সোডিয়াম কার্বনেট, কেননা সোডিয়াম কার্বনেট আগেই বিক্রিয়ায় শেষ হয়ে গেছে। তাহলে এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে উদ্দীপক থেকে বের করে ক্যালকুলেশন করে বলতে পারবে যে বিক্রিয়ার প্রকৃতি কেমন হবে? জি মিস, পারবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা থেকে এখন আমি ঘ নাম্বার প্রশ্ন যাচ্ছি। ঘয়ে বলেছে উদ্দীপকের তৃতীয় যে
পাত্রটা পেলাম, সেই তৃতীয় পাত্রে উৎপন্ন লবণের বিশুদ্ধতার শতকরা পরিমাণ বের করতে হবে। এই লবণটা কতটুকু বিশুদ্ধ, সেই বিশুদ্ধতার পরিমাণটা বের করতে হবে। ঘ নাম্বার প্রশ্নটা আমি একটু লিখতেছি, তোমরা একটু লিখে নিও। উদ্দীপকে তৃতীয় পাত্রে উৎপন্ন লবণের বিশুদ্ধতার শতকরা পরিমাণ নির্ণয় করো। এটা প্রশ্ন। তাহলে যেহেতু তৃতীয় পাত্রে উৎপন্ন লবণ, তাহলে সে কি লবণ তৈরি হয়েছিল সেটা আমরা অলরেডি একবার দেখে এসেছি। তারপরেও বিক্রিয়াটার এটার অ্যান্সার করতে গেলে আমাকে আবার বিক্রিয়াটা কিন্তু অবশ্যই লিখতে হবে এবং কত মলিকুলের সাথে বিক্রিয়া করেছে সেই সব ক্ষেত্রে আমাদের আণবিক ভর কিন্তু বের করে নিতে হবে। তাহলে পানি ছিল, হ্যাঁ এখানে বলো। বিশুদ্ধতার শতকরা পরিমাণ বলতে কি উৎপাদের শতকরা পরিমাণ বের করব? হ্যাঁ, এখানে উৎপাদের শতকরা, আমাদের যে লবণটা হলো সেই লবণটার শতকরা পরিমাণ বের করতে হবে এবং কত পার্সেন্ট বিশুদ্ধ সেটা তোমাকে বের করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সোডিয়াম কার্বনেটের আমরা দেখেছি আগে 106 গ্রাম, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে 2 গুণন ছিল হচ্ছে 73, কত ছিল বলো তো, 73.5। নো মিস 36.5। আচ্ছা 36.5 সব মিলে কত হয়েছিল বলো তো, টোটালটা বলো তাহলেই হবে। 73 গ্রাম। আচ্ছা, আর সোডিয়াম ক্লোরাইড এখানে যেহেতু 2 মলিকুল ছিল, তাহলে সোডিয়াম ক্লোরাইড কতটুকু হয় বলো তো, 2 গুণন হচ্ছে, আচ্ছা 117 একেবারে বলছো, ঠিক আছে 117 গ্রাম। তাহলে এখন আমরা গ থেকে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এখানে কিন্তু প্রয়োজন হবে, কেননা সোডিয়াম কার্বনেটের পরিমাণ কতটুকু, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কতটুকু সেটা আমাদের এখানে প্রয়োজন হবে। তাহলে গ থেকে যে মানগুলো পেয়েছিলাম সেগুলো আমরা লিখে ফেলবো যে এটা একটা আমরা পেয়েছি। এখন আমাদের দেখতে হবে লবণ পেতে গেলে আমাদের কার সাথে কার বিক্রিয়া করে আমরা লবণ পেয়েছি। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া করে আমরা লবণ পেয়েছি, কিন্তু আমরা মেইনলি লবণটা এসেছে আমাদের হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটাও কিন্তু একটা লবণ, এটাও সোডিয়াম ক্লোরাইড যেমন একটা লবণ, সোডিয়াম কার্বনেটও কিন্তু লবণ। এখানে যদিও আমরা সোডা অ্যাশ হিসেবে ব্যবহার করছি, বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে ব্যবহার করছি, কিন্তু অনেক ক্ষেত্রে তুমি সোডিয়াম কার্বনেটকেও কিন্তু লবণ পাবে। এরকম অনেক অসংখ্য, মানে পৃথিবীতে অসংখ্য লবণ আছে, যত সালফেট, ক্লোরাইড, কার্বনেট, এই সকল ধরনের ধাতব মৌলের সাথে লাস্টের এই গ্রুপগুলো যুক্ত থাকলে, যেগুলোকে আমরা যৌগমূলক বলে থাকি, এগুলো যুক্ত থাকলে আমরা বলি যে সেগুলো হচ্ছে লবণ। তো কখনো কখনো সেগুলো লবণ রূপেও ক্রিয়া করতে পারে, কখনো কখনো আবার অ্যাসিড ক্ষার রূপেও ক্রিয়া করতে পারে, সেটা নির্ভর করবে আমি কি হিসেবে বিক্রিয়ায় ব্যবহার করছি। তবে অনেক ক্ষেত্রে সোডিয়াম কার্বনেটকে লবণ হিসেবে পাবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু সোডিয়াম কার্বনেটটাকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করছি, যেটাকে আমরা বেসিক বলতেছি বা ক্ষারক বলতেছি সরি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া আগে শেষ হয়ে গিয়েছিল, তার মানে সোডিয়াম কার্বনেট, যেটা আমরা গ থেকে করে এসেছি, লিমিটিং বিক্রিয়ক। তাহলে এই সোডিয়াম কার্বনেট থেকে কতটুকু লবণ তৈরি হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 106 গ্রাম থেকে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে আমরা লবণ পেয়েছি হচ্ছে 117 গ্রাম। তাহলে 2.12 যেটা আমরা পেয়েছিলাম সোডিয়াম কার্বনেটের পরিমাণ, তাহলে একে আগে বের করে নিয়ে 177, 106, এরপরে যদি আমরা বের করি 2.12 গ্রামে, তাহলে কতটুকু হবে, এই পরিমাণটা হবে হচ্ছে 117 গুণন 2.12 ডিভাইডেড বাই 106, কত হয় 2.34। তাহলে 2.34। আর আমরা লবণের যে এটা পেয়েছি সেখানে উদ্দীপকে একটা দেওয়া ছিল, সেই মানটা আমার লেখা হয়নি, উদ্দীপকের নিচে লবণের বিশুদ্ধতার পরিমাণ দেওয়া ছিল, বা যে লবণটা পাওয়া যাবে সেই লবণের পরিমাণটা দেওয়া ছিল হচ্ছে 1.50 গ্রাম, এটা উদ্দীপকের নিচে দেওয়া ছিল, তখন লিখতে ভুলে গিয়েছি। এখন এখান থেকে আমরা পেলাম হচ্ছে 2.34 গ্রাম। তাহলে 2.34 গ্রাম লবণ আমরা এখান থেকে উৎপন্ন হওয়ার কথা ছিল, বাট বিক্রিয়ায় কোনো কারণে উৎপন্ন যে লবণের পরিমাণ সেটা পেয়েছে 1.50 গ্রাম।
পাওয়ার কথা 2.34 গ্রাম, বাট পেয়েছে হচ্ছে 1.50 গ্রাম। তাহলে এখানে বিশুদ্ধতার হারটা কতটুকু হলো? আমরা 100% অ্যাকুরেট তো পাবো না, কারণ যেটা পাওয়ার কথা সেটা আমরা পাই নাই কোনো কারণে, হয়তোবা বিক্রিয়া ঘটাতে রিয়েজেন্ট যেগুলো দেওয়ার দরকার সেইগুলো সবগুলোর অনুপাত ঠিক মতো দেওয়া হয় নাই, যার কারণে প্রোডাক্ট আমরা কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট পাওয়ার কথা সেটা পাই নাই। তাহলে আমরা কি দেখতে পাবো? বিশুদ্ধতার হার তাহলে কি হবে? বিশুদ্ধতার হার তাহলে যেটা পাওয়া কথা ছিল সেটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে কাকে? যেটা পেয়েছি। আমরা পেয়েছি হচ্ছে 1.50, আর পাওয়ার কথা ছিল 2.34, আর শতকরা পরিমাণ এই জন্য 100% গুণ কত হয়? মিস এখানে আসে 64.10। 60.10। তাহলে 101 লিখলাম না, 64.1%। তাহলে এই যে লবণটা আমরা পেলাম সেই লবণটা হচ্ছে 64.1% বিশুদ্ধ। তাহলে 100%-এর চেয়ে অনেক কম পরিমাণে বিশুদ্ধ, যার কারণে এই লবণটা কিন্তু আমাদের 100% পিওর তো বলতেই পারবো না, মানে 50-50 বলতে পারবো, যেহেতু 50 একটু বেশি, তার মানে এই লবণটা পিওর নয়। এই লবণকে পরবর্তীতে আরো বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে পিওর করে তারপরে বাজারে বাজারজাত করা হবে। এইভাবে তোমাদের যে কোনো কিছু বের করে পরিমাণটা যেটা আসবে, আর পরিমাণ একটা দেয়া থাকবে যে এই পরিমাণ তৈরি হয়েছিল বিক্রিয়া করে, কিন্তু তুমি দেখতেছো যে তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনুসারে তৈরি হওয়ার কথা এতটুকু। তাহলে কতটুকুতে কতটুকু তৈরি হওয়ার কথা ছিল আর কতটুকু তৈরি হলো সেটার ভাগফলটাই তাকে যদি 100% দিয়ে গুণ করি তাহলে শতকরা হার হবে। হ্যাঁ, তুলনাহীন বলো। তাহলে মিস আমাদের কোশ্চেনে যদি বলে বিশুদ্ধতার হার নির্ণয় করো উৎপাদ থেকে, তাহলে আমরা উৎপাদের শতকরা পরিমাণটাই হিসাব করব, তাই না? হ্যাঁ, শতকরা পরিমাণটাই হিসাব করবো। ওকে মিস। আর কারো কিছু বলার আছে? মিস আচ্ছা, ঠিক আছে। তাহলে এরকম ধরনের প্রশ্ন আসলে এইভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। কত মিনিট আছে বলো তো? আরেকটা প্রশ্ন শেষ করতে পারবো? এখনো 13 মিনিট আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যতটুকু পারবো করবো, বাকিটা তোমরা বাসায় করবে। আমি আরেকটা উদ্দীপক লিখতেছি, এবার একটা চিত্র নয়, এবার একটা উদ্দীপক। সেই উদ্দীপক থেকে তোমরা কি বুঝতে পারো দেখো। যে মেয়ে 1.5 গ্রাম কার্বনকে বাতাসে দহন করে। এখানে আমাকে বলো তো, বাতাসে দহন করার অর্থ তুমি কি বুঝতে পারছো? অক্সিজেনের সাথে দহন করা। ওকে, থ্যাংক ইউ। অক্সিজেনের সাথে দহন করা। তাহলে বাতাসে দহন করে প্রমাণ তাপমাত্রা ও চাপে, বলো তো প্রমাণ তাপমাত্রা চাপে কত আয়তন? 22.4 লিটার। 22.4 লিটার। ওকে, থ্যাংক ইউ। তাহলে চাপে এক্স লিটার, কতটুকু পরিমাণ সেটা এখানে বলা নেই, এক্স লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো। অন্যদিকে আফিয়া 1 কেজি চুনাপাথর, বলো তো চুনাপাথরের সংকেত বলো। ক্যালসিয়াম কার্বনেট। KCO3। ওকে, থ্যাংক ইউ। তাহলে উত্তপ্ত করে প্রমাণ তাপমাত্রা ও চাপে, কেউ একজন আনমিউট করা আছে, প্লিজ মিউট করো। তাপমাত্রা ও চাপে ওয়াই লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এটা উদ্দীপক। তাহলে কে কত লিটার উৎপন্ন করলো সেটার পরিমাণ কিন্তু এখানে দেয়া নেই, সেই পরিমাণটা প্রথমে তোমাদেরকে বের করতে হবে। এবার এই গয়ে প্রশ্ন হচ্ছে এক্স ও ওয়াই এর মান বের করো। বলো তো কি করতে হতে পারে, তোমাদের ধারণাটা একটু শুনি।
কি করতে হতে পারে বলো, ভুল হলে হবে। তোমাদের ধারণাটা শুনি যে তোমরা এই প্রশ্নটা আসলে অধ্যায় যেহেতু পড়া হয়ে গেছে, কিভাবে উত্তর করতে চাচ্ছ বা কিভাবে করা উচিত। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? মিস জি আমরা মিস বুঝতে পাচ্ছি। পারতেছি না। আচ্ছা, বুঝতে পারছো না, ঠিক আছে। তাহলে দেখো যে 1.5 গ্রাম কার্বনকে বাতাসে দহন করে প্রমাণ তাপমাত্রা চাপে x লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে। তাহলে কার সাথে কাকে বিক্রিয়া করতে হবে? কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড। তাহলে কত গ্রাম কার্বনের সাথে উৎপন্ন হচ্ছে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড, এটা আগে বের করে নিতে হবে। এবং আমরা সবাই জানি যে প্রমাণ তাপমাত্রা চাপে পুরো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এই যে 22.4 লিটার, এটা আমরা কত গ্রাম থেকে পাচ্ছি? কত গ্রাম কার্বন থেকে? কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে কার্বন সিঙ্গেল 1 মোল কার্বন, তাহলে কার্বন হচ্ছে 12 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বন থেকে প্রমাণ তাপমাত্রা চাপে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় হচ্ছে 22.4 লিটার। তাহলে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে 1.5 গ্রাম থেকে। তাহলে একে কত, 1.5 গ্রামে কত, সেটার পরিমাণ যেটা পাবো সেটা হবে আমাদের এক্স এর মান। অন্যদিকে আবার কি বলেছে, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা কি কি পাই? ক্যালসিয়াম অক্সাইড পাই আর কার্বন ডাই অক্সাইড পাই। মেন প্রোডাক্ট হিসেবে এখানে আমাদের কিন্তু কাজ কার্বন ডাই অক্সাইডের সাথে। তাহলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে আমরা ভাঙছি? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা বের করে নিতে হবে। যত পাবো তত থেকে আমরা ওই ঠিক কিন্তু প্রমাণ তাপমাত্রা চাপে 22.4 লিটারই হবে। তাহলে একে কত, আবার এখানে পরিমাণ যেটা দেওয়া রয়েছে পরবর্তীতে কি বলা আছে, 1 কেজি। 1 কেজি মানে কত গ্রাম? 1000 1000 গ্রাম। গ্রাম। 1000 গ্রাম। এইটা 1000 কিন্তু গ্রাম। তোমাদের খেয়াল রাখতে হবে, সবাই এই জায়গাটাতে ভুল করে যে 1 কেজি আছে 1 কেজিতেই দিল, কিন্তু আগেরটা তো আমরা গ্রামে করেছি আর সবগুলোতে এই ইউনিটগুলো আমরা গ্রামে ব্যবহার করেছি। তখন তোমাদের কেজিটাকে অবশ্যই গ্রামে কনভার্ট করে নিয়ে অ্যান্সারটা করতে হবে। আমি প্রশ্ন বুঝে দিচ্ছি, একটু দেখাই যে কিভাবে করতে হবে। তাহলে আমি কি বললাম যে আমাদের কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে কার্বন 12 আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে, যেহেতু প্রমাণ তাপমাত্রা চাপে আয়তনের সাথে এর ক্যালকুলেশন, তাহলে আমরা সবাই জানি যে প্রমাণ তাপমাত্রা চাপে আয়তন (22.4 লিটার), এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে কত গ্রামের সাথে কি বিক্রিয়া করতেছে? তাহলে 12 গ্রাম কার্বন থেকে প্রমাণ তাপমাত্রা ও চাপে, সংক্ষেপে লিখলাম তাপমাত্রা ও চাপে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে 1 গ্রামে কতটুকু হয়? 22.4 এর নিচে 12। এবার আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 1.5 গ্রাম। তাহলে 22.4 গুণন 1.5 ডিভাইডেড বাই 12 কত হয়? 2.8। তাহলে 2.8 লিটার। তাহলে এক্স এর পরিমাণ আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স সমান সমান হচ্ছে 2.8 লিটার। এভাবে আমরা ওয়াইটাকে বের করব। তাহলে ওয়াইয়ের কি ছিল? ক্যালসিয়াম কার্বনেট ছিল। ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা কি কি পাই? ক্যালসিয়াম অক্সাইড পাই আর কার্বন ডাই অক্সাইড পাই। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের কত বলো তো আণবিক ভর? আণবিক ভরটা বের করে বলো যে কত। করেছো? 100। তাহলে 100 গ্রাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 100 গ্রাম ক্যালসিয়াম কি থেকে? ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রমাণ তাপমাত্রা চাপে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, কিন্তু সেম পরিমাণ 22.4 লিটার। তাহলে একে হবে হচ্ছে 22.4 এর নিচে 100 আর হচ্ছে সেম 1.5।
1.5 না, সরি, আমাদের ছিল হচ্ছে 1 কেজি বা 1000 গ্রাম। তাহলে হবে 22.4 গুণন 1000 ডিভাইডেড বাই 100, কত হয় বলো তো? 224। 224। তাহলে এই পরিমাণটা আমরা ওয়াই এর পরিমাণটা পেলাম হচ্ছে 224, ওয়াই পেলাম 224। তাহলে দুইটা থেকে আমরা লিটারের পরিমাণটা কিন্তু পেয়ে গেলাম। গতে যে কাজটা ছিল এক্স এর এবং ওয়াই এর মান একটু ভালো করে খেয়াল করলে কিন্তু তোমরা এটা ক্যালকুলেশন করতে পারতে। হঠাৎ করে হয়তো প্রশ্নটা দেখে উদ্দীপক দেখে বুঝতে পারোনি, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করে করে আয়ত্তে আনতে হবে। কারণ এরকম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকবে, একদম বই থেকে সরাসরি কোনো কিছু জিনিস উঠিয়ে দেওয়া থাকবে না, তোমাকে বের করে নিয়ে আসতে হবে যে কার সাথে কার বিক্রিয়া করে কি তৈরি হতে পারে। তাহলে এখান থেকে আমরা এক্স এর আর ওয়াই এর পরিমাণটা বের করে ফেললাম। এবার এখান থেকে তোমাদের গতে তো এই প্রশ্নটা ছিল, ঘতে কি প্রশ্ন করতে হবে সেটা একটু দেখো। নর্মাল প্রশ্ন হচ্ছে যে 1.5 গ্রাম কার্বন ও 1.5 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম না কত লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারবে। বলো তো কেউ কি করতে হবে? প্রশ্নটা দেখে কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলোর অ্যান্সার করা সম্ভব হবে। কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রাম কার্বন হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এরপরে আমরা কি করব যে দেখব হচ্ছে কত গ্রাম অক্সিজেন কত গ্রাম কার্বনের সাথে বিক্রিয়া করলো, তাহলে একে কত 1.5 গ্রামে কত করে যে পরিমাণটা বের হবে, এবার সেই পরিমাণটা 1.5 থেকে কতটা কম বা বেশি এটা বের করে নিতে হবে। যদি 1.5 থেকে বেশি হয় তাহলে কম পরিমাণে বিয়োগ করে দেখতে হবে যে কতটা বের হচ্ছে। একটু সংক্ষেপে করো তো, যে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করতেছে কত গ্রাম সাথে। আমরা যদি বিক্রিয়া ঘটাই কার্বন প্লাস অক্সিজেন, তাহলে বিক্রিয়া করে আমাদের তৈরি হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন কতটুকু হচ্ছে 16 গুণন 2, তার মানে 32। তাহলে 32 গ্রাম 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে হচ্ছে 12 গ্রাম কার্বনের সাথে। তাহলে একে কত 1.5 এর কত, একদম ডিরেক্ট ক্যালকুলেশন করে আমাকে মানটা বলো। 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 12 গ্রাম, তাহলে একে কত 1.5 এ কত, ডিরেক্ট ক্যালকুলেশন করে যে মানটা আসে সেই মানটা বলো যে এত গ্রাম কার্বনের সাথে বিক্রিয়া করে। 4 আসে। 4 আসার কথা না, একটু ভালো করে করে দেখো। 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 12 গ্রাম কার্বনের সাথে, তাহলে একে কত 12/32, তাহলে 1.5 এ তারপরে 12 গুণন 1.5 ডিভাইডেড বাই 32। 0.5625। আচ্ছা, তাহলে 0.5625, তাহলে এত গ্রাম। এই গ্রামটা কত 1.5 থেকে কম পরিমাণে না, তাহলে বিক্রিয়া করে আমাদের দেখতে হবে 1.5 থেকে এটাকে বিয়োগ করতে হবে, করলে যে গ্রামটা পাবো সেই গ্রামটা নিয়ে হবে হচ্ছে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বলতে পারবো যে কে লিমিটিং বিক্রিয়ক। যেহেতু বিক্রিয়াটা কি হচ্ছে অক্সিজেন আগেই শেষ হয়ে যাচ্ছে কিন্তু কার্বন অবশিষ্ট থাকতেছে, তাহলে অক্সিজেনটা হবে এখানে লিমিটিং বিক্রিয়ক। আর কার্বন আমাদের এই 1.5 থেকে 0.5625 যদি আমরা বাদ দিই তাহলে যে পরিমাণটা পাবো অত গ্রাম কার্বন অবশিষ্ট থাকতেছে। এবার উদ্দীপকের বিক্রিয়াতে আমরা লিমিটিং বিক্রিয়ক বের করে ফেললাম, এখন কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাচ্ছি? 32 গ্রাম অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড প্রমাণ তাপমাত্রা চাপে উৎপন্ন হওয়ার কথা 22.4 লিটার। তাহলে একে কত 1.5 এর কত, 22.4 কে 1.5 দিয়ে গুণ করে 32 দিয়ে ভাগ করলে ওইটাই হবে আমাদের প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড কতটুকু তৈরি হবে। মিস বুঝিনি। আচ্ছা, এখন তো সময় নেই, বাকিটা আগামী ক্লাসে তাহলে বুঝাবো, ঠিক আছে? সেটা ঈদের পরে হোক আর তার আগেই হোক, তখন বুঝিয়ে দেবো।
ওকে মিস। আর তোমরা পারলে একটু বাসায় ক্যালকুলেশন